সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইউথ একাডেমির অনলাইন ক্লাসে আপনাকে স্বাগতম। এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশে 30 নম্বরের 6টি প্রশ্ন থাকে। 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে বাংলা অধ্বনি, এ ধ্বনি, বফলা, মফলা, জফলা রয়েছে। আজকে বাংলা অধ্বনি উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা। অধ্বনি উচ্চারণ দুই প্রকার। তো এর মধ্যে রয়েছে বিবৃত অ এবং সংবৃত ও। বাংলা অধ্বনির উচ্চারণ মূলত দুই প্রকার, একটা হচ্ছে বিবৃত অ আর একটা হচ্ছে সংবৃত, বদলে গিয়ে ও এর মতো উচ্চারিত হয়। তো বিবৃত অ হচ্ছে স্বাভাবিক থাকবে। যেমন এখানে লিখে দিয়েছি অমর, এটার উচ্চারণ কী হবে? অমর। এখানে এই অ এর উচ্চারণ অ এর মতোই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বদলে গিয়ে ও এর মতো হয়, তখন সেটাকে বলা হয় সংবৃত ও। যেমন এখানে লিখেছি অভিনয়, তো এই অভিনয় বানান কিন্তু স্বরেয় দিয়ে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমরা ও দিয়ে উচ্চারণ করব। তো ব্যবহারের দিক থেকে বাংলা অধ্বনি যদি শুরুতে বসে তাহলে আদ্য অ হবে, এবং অ যদি মাঝে বসে তাহলে মধ্য অ হবে, এবং যদি অ শেষে বসে তাহলে অন্ত অ হবে। অর্থাৎ ব্যবহারের দিক থেকে যদি শুরুতে বসে তাহলে আদ্য অ হয়, মাঝখানে বসলে মধ্য অ হয়, এবং শেষে বসলে অন্ত অ হয়। তো উচ্চারণের নিয়ম অর্থাৎ উচ্চারণ লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হচ্ছে হসন্ত অবশ্যই দিতে হবে, এবং যদি এস এর মতো উচ্চারিত হয় তাহলে তালব্যস্য হবে, যদি এস এর মতো উচ্চারিত হয় তাহলে দন্তস্য হবে, যদি দীর্ঘইকার থাকে তাহলে হ্রস্বইকার হবে, যদি মূর্ধন্য থাকে তাহলে উচ্চারণ লেখার সময়ে দন্ত ন দিতে হবে, যদি অন্তস্থ জ থাকে তাহলে বর্গীয় জ হবে। অর্থাৎ এগুলো হচ্ছে উচ্চারণ লেখার সময়ে। যখন আমরা উচ্চারণ লিখব, একটা শুদ্ধ বানানে যখন আমরা উচ্চারণ লিখব, তখন অবশ্যই এই কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো বাংলা অধ্বনি উচ্চারণের মধ্যে আমরা এই 3টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আদ্য, মধ্য, অন্ত। কিন্তু যদি এই প্রশ্নটা আসে যে বাংলা অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, তখন কিন্তু শুধু আদ্য লিখলে হবে না, আবার শুধু মধ্য লিখলেও হবে না, আবার শুধু অন্ত লিখলেও হবে না। তখন কি করতে হবে? আদ্য, মধ্য, অন্ত এই 3টা নিয়ম থেকে মিলিয়ে 5টা নিয়ম লিখে দিতে হবে। সেই ক্ষেত্রে আদ্য থেকে 2টি দেওয়া যেতে পারে, মধ্য থেকে 2টি দেওয়া যেতে পারে, এবং অন্ত থেকে 1টি দেওয়া যেতে পারে। তাহলে মিলিয়ে লিখলে, গুছিয়ে লিখলে প্রশ্নের উত্তরটি সুন্দর হবে। তো কিভাবে আমরা লিখব আদ্য, মধ্য, অন্ত, আমরা মোট 15টা নিয়মই শিখব, এবং এখান থেকে আপনারা নিজে 5টা নিয়ম বানিয়ে নিতে পারেন, তাহলে সুবিধা হবে আপনাদের মনের মতো করে। তো শুরুতেই রয়েছে আদ্য অ এর নিয়ম। তো আদ্য অ এর নিয়ম মনে রাখার জন্য কিছু কৌশল আমরা লিখে নিতে পারি। তাহলে এই কয়েকটা কৌশল যদি আমরা মনে রাখতে পারি, এগুলো দিয়ে আমরা নিয়ম বানাতে পারবো। যেমন 1 নম্বরে রয়েছে কি? যেমন হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ। 2 নম্বরে আছে রিকার, 3 নম্বরে আছে রফলা, 4 নম্বরে জফলা, 5 নম্বরে ক্ষিয়। আদ্য অ এর এই কৌশলগুলো যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে আমাদের নিয়ম লিখতে খুবই সহজ হয়ে যাবে। তো আমি এখানে নিয়মগুলো লিখে দিয়েছি, 5টা নিয়ম লিখে দিয়েছি আদ্য অ এর। যে আদ্য অ এর পরে যদি হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ এই 4টি বর্ণ বা এদের কার চিহ্ন থাকে, তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন উদাহরণ অনুমান। হ্যাঁ, এটার কেমন হবে? উচ্চারণটা কেমন হবে? অনুমান। অর্থাৎ এই আদ্য অ এর পরে যদি এই 4টা বর্ণ হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ এই 4টা বর্ণ সরাসরি অথবা এর যদি কার চিহ্ন থাকে, তাহলে এই অটা বদলে গিয়ে ও এর মতো হবে। এখানে আমরা কিন্তু অনুমান বলি না, আমরা কি বলি? অনুমান। আর অবশ্যই এখানে হসন্ত দিতে হবে। যদি কোনো বর্ণের সাথে কার চিহ্ন না থাকে, তাহলে অবশ্যই এখানে হসন্ত দিতে হবে। যেমন এখানে আমি লিখেছি অনুমান, যদি এখানে হসন্ত যদি আমি না দিতাম তাহলে উচ্চারণ হতো কীভাবে? অনুমান। এই অটাকে তুলে দেওয়ার জন্য এখানে আমরা হসন্ত দিয়েছি। আর অবশ্যই তোমরা একটা জিনিস মনে রাখবে,
আপনারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে যখন আপনারা উদাহরণ দিবেন অবশ্যই একটা নিয়ম দিলেই হয়ে যাবে। যেমন আছে অরুণ, এখানে আমরা কি বলবো? অরুণ বলি না, আমরা কি বলি? অরুণ। এবং অবশ্যই দেখেন এখানে যে মূর্ধন্যটা দন্তন্য হয়ে গেছে। আদ্য 2 নম্বর নিয়মটা, আদ্য অ এর পরে যদি রিকার থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন মসৃণ, বক্তৃতা। তাহলে এই মসৃণ আদ্য অ এর পরে রিকার আছে, তাহলে সেটা কি হয়ে গেছে? ওকার হয়ে গেছে, মসৃণ। এখানে কেন দুইটা দন্তস্ব হলো? যদি যুক্ত বর্ণ থাকে, যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে সেই ক্ষেত্রে মানে উচ্চারণ দুইবার হয়ে যায়, সেই কারণে মসৃণ এরকম হয়েছে। বক্তৃতা, বুক, এই যে আদ্য অ অর্থাৎ বয়ের নিচে মনে মনে একটা অ আছে, এর কারণে কি হয়েছে? এরপর আবার রিকার আছে, এই জন্য প্রথমে ওকার হয়ে গেছে, বক্তৃতা। 3 নম্বর নিয়মটা, আদ্য অ এর পরে যদি রফালা থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন শ্রম, এটা কি হয়ে গেছে? শ্রম। এখন এখানে খেয়াল করতে হবে যে এখানে শ্রম বানানটা কিন্তু তালব্যস্য দিয়ে, অর্থাৎ এস এইস এর মতো উচ্চারণ, কিন্তু মানে বানান, কিন্তু উচ্চারণটা কেমন হচ্ছে? এস এর মতো হচ্ছে। যদি এস এর মতো হয় তাহলে কি হবে? দন্তস্ব হবে। প্রভাত, এভাবে একইভাবে প্রভাত। তাহলে কি প্রশ্নের উত্তর লেখার সময় আমরা খেয়াল রাখবো যে একটা উদাহরণ দিলেই কিন্তু হয়ে যাবে। তো 4 নম্বর নিয়মটা হচ্ছে আদ্য অ এর পরে যদি জফলা থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন গদ্য, গদ্য, কল্যাণ, কল্যাণ। অর্থাৎ বানান তো দেওয়াই থাকবে, কিন্তু আমাদেরকে উচ্চারণটা শুদ্ধ করে লিখতে হবে। তো 5 নম্বরে যে নিয়মটা আছে, আদ্য অ এর পরে যদি ক্ষীয় থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন বক্ষ, হ্যাঁ, তাহলে কি হবে? বক্ষ। আদ্য অ, অর্থাৎ এই বয়ের নিচে মনে মনে কি আছে? ও আছে, এই জন্য ওকার হয়ে গেছে। আর বক্ষ, হ্যাঁ, এই ক্ষীয় বর্ণটা ভেঙে উচ্চারণ করতে হবে, বক্ষ। অর্থাৎ এই বক্ষটা উচ্চারণ হবে বক্ষ। একইভাবে দক্ষতা, দক্ষতা। মধ্য অ এর নিয়ম। তো সহজ কৌশলগুলো কি? হ্রস্বই, দীর্ঘই, রিকার, জফলা, ক্ষীয়, বর্গীয় জয় সংযুক্ত, স্বরেয়, স্বরেয়া, এ ও পূর্বে। অর্থাৎ এই 5টা, এগুলো হচ্ছে কৌশল। এই 5টা দিয়ে কিন্তু আমরা 5টা নিয়ম বানাইতে পারবো। এটা কি? মধ্য অ এর নিয়ম। তো 1 নম্বর নিয়মটা হচ্ছে, মধ্য অ এর পরে যদি হ্রস্বই, হ্রস্ব বা তার কার চিহ্ন থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন কাকলি, এখানে মনে মনে এই যে মধ্য অ আছে এখানে, অর্থাৎ এখানে এই ক এর নিচে মনে মনে কি আছে? ও আছে, তাহলে এজন্য কি হয়ে গেছে? এটা কাকলি, কাকলি। অর্থাৎ এই মধ্য অ এর ফলে এখানে ওকার হয়ে গেছে। এভাবে জলধি। 2 নম্বর নিয়মটা হচ্ছে, মধ্য অ এর পরে যদি রিকার থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হবে। কি বলেছে? মধ্য অ এর পরে যদি রিকার থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন উপবৃত্তি, এখানে এই যে মধ্য অ, পয়ের নিচে মনে মনে কি আছে? অ আছে, এই জন্য উপ হয়ে গেছে। আর এটা যথারীতি রিকার থাকলে বা যদি যুক্ত ব্যঞ্জনের মতো উচ্চারিত হয় তাহলে 2 বার হয়ে যায়, এই জন্য এটা 2 বার হয়েছে। উপবৃত্তি, উপবৃত্তি। ভেঙে সুন্দর, যদি যত সুন্দর করে ভাঙা যাবে তত উচ্চারণটা তত সুন্দর হবে। তো এইভাবে লোকনৃত্য, হ্যাঁ, এখানে লোকনৃত্য। তো মধ্য অ এর পরে যদি জফলা থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন অদম্য, আলস্য। কি বলেছে? যে মধ্য অ এর পরে যদি জফলা থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন এখানে মধ্য অ, এখানে দ আছে, মনে 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 কি আছে? অ আছে, এরপরে জফলা আসছে, তাহলে কি হবে? ওকার হয়ে যাবে, অদম্য, অদম্য। এখানে যথারীতি এই যে যুক্ত ব্যঞ্জনের মতো উচ্চারিত হলে 2 বার হয়ে যায়, অদম্য। আলস্য, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদিও বানানটা দন্ত শয় জফলা, কিন্তু এটা উচ্চারণ কেমন হচ্ছে?
এস এইচ এর মতো আসতেছে, এজন্য কিন্তু দুই জায়গায় তালব্যস্য ব্যবহৃত হয়েছে, আলস্য। অবশ্যই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যেখানে কোনো কার চিহ্ন থাকবে না সেখানে প্রয়োজন অনুসারে অবশ্যই হসন্ত দিতে হবে। তো 5 নম্বরে যে নিয়মটি আছে, তো 4 নম্বরে যে নিয়মটি আছে, মধ্য অ এর পরে যদি ক্ষীয় অথবা বর্গীয় জয় সংযুক্ত থাকে তবে তবে অ এর উচ্চারণ ও এর মতো হবে, যেমন অদক্ষ, অবজ্ঞা। তাহলে মধ্য অ এর পরে কি আছে, ক্ষীয় আছে, তাহলে এই যে ওকার হয়ে গেছে, অদক্ষ, অবজ্ঞা, অবজ্ঞা। যেহেতু এটা বর্গীয় জয় সংযুক্ত আছে, অনেকটা উচ্চারণ উময় গয়ের মতো বা কিছুটা নাসিক্য আসে, এজন্য গয়ের উপর চন্দ্রবিন্দু হয়েছে, অবজ্ঞা, কিছুটা নাসিক্য হয়েছে। 5 নম্বরে যে নিয়মটা আছে, 5 নম্বরে যে নিয়মটি আছে, মধ্য অ এর পূর্বে যদি অ, আ, এ, ও এই 4টি বর্ণ বা এদের কার চিহ্ন থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হবে, যেমন মধ্য কমল, এখানে এটা হচ্ছে মধ্য অ, এর আগে আবার কি আছে, অ আছে, এজন্য কেমন হয়ে গেছে, কমল, কমল, অর্থাৎ উচ্চারণ হবে কোমল। একইভাবে বেতন, ওজন, কি বলেছে, নিয়মটা হচ্ছে কি যে এটা হচ্ছে একটা একটু মাথায় রাখতে হবে, অ, আ, এ, ও এই 4টি বর্ণ বা এদের কার চিহ্ন থাকে তবে অ এর উচ্চারণ ও এর মতো হবে, কিন্তু বিষয়টা কি, পূর্বে পূর্বে যদি থাকে, পূর্বে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অন্ত অ এর নিয়ম মনে রাখার কৌশলগুলো হচ্ছে, 1 নম্বরে আছে ত ইত, 2 নম্বর তর তম, 3 নম্বরে আছে অনুস্বার বিসর্গ, 4 নম্বরে আছে যুক্ত ব্যঞ্জন এবং 5 নম্বরে আছে ক্রিয়াপদ। অর্থাৎ এগুলো দিয়েই আমরা 5টা নিয়ম বানাবো। 1 নম্বরে যে নিয়মটা আছে সেটা হচ্ছে তয়িত প্রত্যয়ান্ত শব্দের অন্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে, অর্থাৎ শব্দটি কেমন হবে, বিশেষণ হবে। হ্যাঁ, তয়িত প্রত্যয়ান্ত শব্দের অন্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে এবং ওই শব্দটি থাকবে কি, বিশেষণ। যেমন মৃত, যেমন মৃত, অর্থাৎ অন্ত অ, এখানে এই তয়ের নিচে মনে মনে কি আছে, অ আছে, এজন্য কি হয়ে গেছে, ও এর মতো, এজন্য ও এর মতো হয়ে গেছে, মৃত। একইভাবে পঠিত, কিন্তু এখানে একটা জিনিস আবার খেয়াল রাখতে হবে, এখানে এই যে আদ্য অ আছে, কিন্তু এই আদ্য অ এর কারণে ওকার হয়ে গেছে, আবার অন্ত অ এর কারণে ওকার হয়ে গেছে। 2 নম্বরে আছে, 2 নম্বরে আছে তরতম, প্রত্যয়ন্ত শব্দের অন্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে, যেমন বৃহত্তর। তাহলে উচ্চারণটা কেমন হবে, বৃহত্তর, যত সুন্দর করে ভাঙা যাবে তত উচ্চারণটা সুন্দর হবে, বৃহত্তর। এভাবে প্রিয়তম, একইভাবে প্রিয়তম, এখানে এই যে মধ্য অন্ত অ এর বয়বিন্দুর রয়ের নিচে মনে মনে কি আছে, অ আছে, এই জন্য ও শেষে ওকার হয়ে গেছে, ও এর মতো হয়েছে, বৃহত্তর। আবার প্রিয়তম, একইভাবে প্রিয়তম। তো 3 নম্বরে যে নিয়মটি আছে সেটা হচ্ছে অন্ত অ এর পূর্বে অনুস্বার বিসর্গ থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হবে, যেমন অংশ, অন্ত অ এর পূর্বে কি আছে, অনুস্বার আছে। দুঃখ, অন্ত অ এর পূর্বে বিসর্গ আছে, তাহলে কি হবে, ও এর মতো হয়ে যাবে, অংশ, দুঃখ। একইভাবে বংশ। তো তো 4 নম্বরে যে নিয়মটি আছে, শব্দের শেষে যুক্ত ব্যঞ্জনের অন্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে, অর্থাৎ যদি শব্দ যুক্ত ব্যঞ্জন থাকে, যদি শব্দটা শেষের যে অক্ষরটা থাকবে, মানে বর্ণটা থাকবে, সেটা যদি যুক্ত ব্যঞ্জন হয় তাহলে, এবং যুক্ত ব্যঞ্জন শেষে যদি অ থাকে তাহলে কি হবে, ও এর মতো হয়ে যাবে। যেমন শব্দটা কি আছে, হসন্ত, হ্যাঁ, হসন্ত, হসন্ত। একইভাবে কমলাকান্ত, কমলাকান্ত, অর্থাৎ আমরা যদি শব্দটাকে
সুন্দর করে ভাঙতে পারি তাহলে আমাদের উচ্চারণটাও সুন্দর হবে। এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে কোনো কার চিহ্ন থাকবে না সেখানে অবশ্যই হসন্ত দিতে হবে। যেমন আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি, যেমন যদি এখানে যদি আমি হসন্ত না দিতাম তাহলে কেমন উচ্চারণ হতো? হসন তো। তো এই জন্যে এখানে অটা উঠিয়ে দেওয়ার জন্য কি হয়েছে? হসন্ত। একইভাবে কমলাকান্ত। তো 5 নম্বরে যে নিয়মটি আছে সেটি হচ্ছে ক্রিয়াপদ যদি থাকে, ক্রিয়াপদ যদি থাকে, ক্রিয়াপদের অন্ত অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন যাব, করব। হ্যাঁ, তো এখানে এই যে যাব এটা একটা ক্রিয়াপদ এবং শেষে নিচে কি আছে? শেষে কি আছে? অ আছে। এবং করব এটা একটা ক্রিয়াপদ, শেষে কি আছে? অ আছে। এই জন্য এটা ও এর মতো হয়ে গেছে, যাব। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে এই যে যে অন্তস্থ জ এর আছে সেটা কি হয়ে গেছে? বর্গীয় জ হয়ে গেছে। তো এটা কিন্তু শুরুতেই বলেছিলাম। তো ধন্যবাদ। এই ছিল আজকের বাংলা উচ্চারণের নিয়মের প্রথম ক্লাস। পরবর্তীতে ধারাবাহিকভাবে ক্লাসগুলো কন্টিনিউ করা হবে। ইউথ একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।